একটু কল্পনা করা যাক বিষয়টা। ধরুন একটা শান্তিপূর্ণ অধিকার আদায়ের সমাবেশ হচ্ছে, হুম। কিন্তু সরকার সেটা নিয়ে এতটাই আতঙ্কিত যে তারা শহরের সব মদের দোকান বন্ধ করে দিয়েছে। বাপরে। শুধু তাই না, হাসপাতালগুলোতে জরুরি নয় এমন সব সার্জারি বাতিল করে দেওয়া হয়েছে, আর ৪,০০০ সশস্ত্র সেনাকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। মানে শুনে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে, তাই না? একদম তাই। কিন্তু মজার ব্যাপার হলো, কোনো যুদ্ধ নয়। এটা ছিল ১৯৬৩ সালের আগস্ট মাসের ওয়াশিংটন ডিসি। আর এই জমায়েতটি ছিল ইতিহাসের বিখ্যাত মার্চ অন ওয়াশিংটন। যেখানে মার্টিন লুথার কিং জুনিয়র তার সেই আইকনিক আই হ্যাভ এ ড্রিম ভাষণটি দিয়েছিলেন। ঠিক। তো আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলব। আমাদের কাছে বেশ কিছু চমৎকার উৎস আছে, যেমন ঐতিহাসিক কিছু মেমো, আইনি জার্নাল, সে সময়ের নেতাদের স্মৃতিকথা, আর বর্তমান সময়ের পিওর রিসার্চ সেন্টারের কিছু পরিসংখ্যান। আচ্ছা। আমাদের মূল লক্ষ্যটা হল ইতিহাসের পৃষ্ঠায় নিখুঁতভাবে ফ্রেম করে রাখা এই ঘটনাটার বাইরের আবরণটা একটু সরিয়ে দেখা। মানে দূর থেকে দেখলে এই ঘটনাটা একটা সুন্দর চিত্রকর্মের মতো, কিন্তু আমরা আজ একটু জুম করে দেখব। ভেতরে লুকানো ব্রাশস্ট্রোকগুলো আর কি। একদম। আমরা দেখতে চাই এর পেছনে জটিল রাজনীতি, আয়োজকদের ভেতরের সেন্সরশিপ, সরকারি চক্রান্ত, এবং এতগুলো বছর পর আজ সমাজ আসলে কোথায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। অবশ্যই। আসলে ইতিহাসকে যখন আমরা দূর থেকে দেখি তখন সেটাকে খুব গোছানো মনে হয়। আমরা শুধু ২.৫ লক্ষ মানুষের সেই অবিস্মরণীয় ঐক্য আর একটা জাদুকরী ভাষণের চূড়ান্ত রূপটাই দেখতে পাই। তা তো বটে। কিন্তু সেই ঐক্যের ঠিক পেছনেই যে প্রচণ্ড মতবিরোধ আর খোদ রাষ্ট্রযন্ত্রের গভীর একটা স্নায়ুযুদ্ধ চলছিল, সেটা কিন্তু অনেকে এড়িয়ে যান। এই বিশাল সমাবেশটা কোনো জাদু বলে হঠাৎ করে হয়নি। এর পেছনে ছিল মাসের পর মাস ধরে চলা চরম মানসিক চাপ আর আপোষ। আর ভাষণের গল্পটা দিয়েই তাহলে শুরু করা যাক। আমরা সবাই তো ওই আইকনিক আই হ্যাভ এ ড্রিম অংশটুকু জানি। হ্যাঁ, সবারই জানা ওটা। তো আমরা স্মৃতিকথার নথিপত্র ঘেটে দেখছি ২৮শে আগস্ট ভোর ৩:৩০ পর্যন্ত মার্টিন লুথার কিং তার ভাষণের খসড়া নিয়ে কাজ করছিলেন। মানে শেষ মুহূর্ত পর্যন্ত সম্পাদনা চলছিল। ঠিক, তিনি বারবার কাটাকাটি করছিলেন। আর একটা বিষয় লক্ষ্য করার মতো, তিনি সংবিধানে উল্লেখিত প্রতিশ্রুতির বদলে স্বাধীনতার ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের একটি নির্দিষ্ট আদর্শের ওপর বেশি জোর দিয়েছিলেন। ওই যে সকল মানুষ সমান বা অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। একদম। কিন্তু এত প্রস্তুতির পর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে একদম আচমকা। কিং যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার ঠিক পেছনেই বসেছিলেন কিংবদন্তি গায়িকা ম্যাহালিয়া জ্যাকসন। হ্যাঁ, এই গল্পটা দারুণ। হঠাৎ করে তিনি পেছন থেকে বলে ওঠেন, তাদের স্বপ্নের কথা বলো মার্টিন। আর ঠিক তখনই কিং তার লিখিত পাণ্ডুলিপি সরিয়ে রেখে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে তার বিখ্যাত ওই ড্রিম অংশটি বলতে শুরু করেন। কিন্তু এখানে আমি একটু থামতে চাই। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? এটা কি সত্যি পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল? কারণ ইতিহাস বলছে কিং ঠিক ২ মাস আগে ডেট্রয়েটের কোবো হলে, হ্যাঁ, আর তারও আগে ১৯৬০ সালেও। ঠিক ১৯৬০ সালেও এই একই ড্রিম থিম নিয়ে কথা বলেছিলেন। তো বিষয়টা কি অনেকটা একজন জ্যাজ শিল্পীর মতো নয়, যিনি আগে থেকেই একটা সুর দিনের পর দিন অনুশীলন করেছেন, কিন্তু লাইভ কনসার্টের সবচেয়ে নিখুঁত মুহূর্তে সেই সুরটা বাজিয়ে দর্শকদের চমকে দেন। জ্যাজ মিউজিয়ামের ওই তুলনাটা আসলে ভেতরের মেকানিজমটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। কিং কিন্তু স্টেজে উঠে হঠাৎ করে জ্যামিং শুরু করেননি। মানে তার একটা প্রস্তুতি ছিলই। অবশ্যই। তিনি মূলত তার লিখিত পাণ্ডুলিপি থেকেই পড়ছিলেন, কিন্তু একজন বক্তা হিসেবে তার সবচেয়ে বড় গুণ ছিল জনতার স্পন্দন বুঝতে পারা। তিনি যখন দেখলেন যে হাজার হাজার মানুষের এই বিশাল সমুদ্রের সাথে তার লিখিত রাজনৈতিক কথাগুলো ঠিক সেভাবে কানেক্ট করতে পারছে না, তখন তিনি কৌশল পাল্টে ফেলেন। ঠিক তাই। ম্যাহালিয়া জ্যাকসনের ওই একটা কথায় তিনি তার পূর্বপ্রস্তুত রাজনৈতিক ভাষণের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তিনি খুব দ্রুত একটি সাধারণ রাজনৈতিক ভাষণকে আবেগপূর্ণ চার্চের উপদেশের রূপ দিয়ে দেন। মানে তিনি একজন পলিটিশিয়ান থেকে হঠাৎ করে একজন ধর্মযাজক বা প্রিচারের ভূমিকায় চলে গেলেন। একদম। তিনি জানতেন যে এই ড্রিম থিমটা পরীক্ষিত। তিনি জানতেন এটা মানুষের আবেগ ছুঁতে পারে। তাই তিনি যখন পোডিয়ামে দাঁড়িয়ে ওই চেনা থিমটায় ফিরে গেলেন, তখন ২.৫ লক্ষ মানুষের সাথে তার এমন একটা সরাসরি সংযোগ তৈরি হলো, যা আর শুধু একটা রাজনৈতিক দাবি থাকল না।
সেটা একটা আধ্যাত্মিক আহ্বান হয়ে উঠল। হ্যাঁ, আর এভাবেই ওই মুহূর্তটা ইতিহাসে অমর হয়ে গেল। দারুণ একটা পয়েন্ট। কিন্তু এই ঐক্যতানের ঠিক পেছনেই তো আয়োজকদের নিজেদের মধ্যে তুমুল দ্বন্দ্ব চলছিল, তাই না? প্রচণ্ড দ্বন্দ্ব। এই বিশাল সমাবেশ কিভাবে আয়োজিত হলো সেটা জানাটা খুব জরুরি। আমরা নথিতে দেখছি ফিলিপ র্যান্ডলফ নামের এক বয়োজ্যেষ্ঠ নেতা ১৯৪১ সাল থেকেই এমন একটা মার্চের স্বপ্ন দেখছিলেন। হ্যাঁ, আর এটা বাস্তবে রূপ দেন বেয়ার্ড রাস্টিনের মতো একজন অসাধারণ সংগঠক। মানে ভাবা যায়, তখনকার দিনে কোনো ইন্টারনেট বা সেলফোন ছাড়া মাত্র কয়েক সপ্তাহ নোটিশে। হ্যাঁ, মাত্র কয়েক সপ্তাহর নোটিশে তিনি ২,০০০ বাস এবং ২১টি ট্রেনের ব্যবস্থা করে ২.৫ লক্ষ মানুষকে এক জায়গায় জড়ো করেছিলেন। বেয়ার্ড রাস্টিনের এই লজিস্টিক্যাল কাজটা আসলেই অবিশ্বাস্য ছিল। কিন্তু এই কাজটা করতে গিয়ে তাদের যে রাজনৈতিক হিসাব নিকাশ করতে হয়েছিল সেটা আরও বেশি চমকপ্রদ। আর সেই হিসাব নিকাশের ভেতরে কেনেডি প্রশাসনের ভূমিকাটা তো রীতিমতো অদ্ভুত। একটু আগে যেটা বলছিলাম, তারা প্রথমে এই মার্চটা বন্ধ করতে চেয়েছিল। হ্যাঁ, কেনেডি প্রশাসন বেশ ভয়েই ছিল। যখন পারল না, তখন তারা এটা পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করল। মদের দোকান বন্ধ করে দেয়া হলো। মানে তারা কি ভেবেছিল মদ না পেলে মানুষ আর নাগরিক অধিকারের কথা ভাববে না? আসলে প্রশাসন যে কোনো মূল্যে বিশৃঙ্খলা এড়াতে চেয়েছিল। কিন্তু এর চেয়েও অবাক করা বিষয় হল আয়োজকদের নিজেদের ভেতরের সেন্সরশিপ। আমরা দেখতে পাচ্ছি এসএনসিসি বা স্টুডেন্ট নন ভায়োলেন্ট কোঅর্ডিনেটিং কমিটি তাদের তরুণ নেতা জন লুইসের ভাষণ নিয়ে সবচেয়ে বড় দ্বন্দ্বটা বেঁধেছিল। জন লুইসের ওই ভাষণটা নিয়ে সে সময় বেশ জলঘোলা হয়। ভাবুন তো, স্বাধীনতার জন্য আয়োজিত একটা প্রতিবাদ সমাবেশ, খোদ আয়োজকরাই তাদের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরকে সেন্সর করছে। এটা অনেকটা এমন একটা বিদ্রোহী কনসার্ট আয়োজন করার মতো, যেখানে পুলিশ এসে গানের লিস্ট ঠিক করে দিচ্ছে যে কোন গান গাওয়া যাবে আর কোনটা যাবে না। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। যদি আমরা এটিকে বৃহত্তর পরিসরে দেখি, এখানে বিগ সিক্স বা ওই সময়ের শীর্ষ ৬টি নাগরিক অধিকার সংগঠনের জোটের ভেতরের রাজনীতির মেকানিজমটা বুঝতে হবে। আচ্ছা, এই জোটটা আসলে কতটা ভঙ্গুর ছিল তা এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায়। NAACP বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল এর মতো বড় সংগঠনগুলো এই মার্চের সমর্থন এবং অর্থায়নের সাথে যুক্ত ছিল। কিন্তু তাদের শর্ত ছিল। শর্ত? কি ধরনের শর্ত? শর্ত ছিল যে কোনো ধরনের আইন অমান্য করা যাবে না বা সরকারের খুব কড়া সমালোচনা করা যাবে না। আচ্ছা, মানে তারা সরকারকে চটাতে চায়নি। একদম, কারণ তারা চেয়েছিল কেনেডি প্রশাসন যে সিভিল রাইটস বিল বা নাগরিক অধিকার বিলটি প্রস্তাব করেছে সেটার পক্ষে সমর্থন জোগাড় করতে। তার মানে তরুণ জন লুইসের কথায় এমন কিছু ছিল যা এই ভদ্র ইমেজের সাথে যাচ্ছিল না। ঠিক তাই, এসএনসিসি এর তরুণ কর্মীরা যারা দক্ষিণাঞ্চলে সরাসরি বর্ণবাদ এবং পুলিশি নির্যাতনের শিকার হচ্ছিলেন, তারা কেনেডি সরকারের এই ধীর গতিতে পদক্ষেপে চরম বিরক্ত ছিলেন। জন লুইসের মূল ভাষণের খসড়ায় সরাসরি একটা প্রশ্ন ছিল, ফেডারেল সরকার আসলে কোন পক্ষে? ওহ, বেশ কড়া কথা তো। হ্যাঁ, তিনি কেনেডি প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু জোটের বয়োজ্যেষ্ঠ নেতারা, বিশেষ করে আর্চবিশপ ওবেল এবং ফিলিপ র্যান্ডলফ ভয় পেয়েছিলেন যে এত কড়া কথা বললে সরকারের সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে। আর হয়তো অর্থায়নও বন্ধ হয়ে যেতে পারে। একদম। শেষ পর্যন্ত র্যান্ডলফের ব্যক্তিগত অনুরোধে লুইস তার ভাষণের সবচেয়ে কড়া শব্দগুলো পরিবর্তন করতে বাধ্য হন। তার মানে বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য আন্দোলনের ভেতরেই একটা চরম আপোস করতে হয়েছিল। কিন্তু এখানে এসে বিষয়টা সত্যি দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কিভাবে? একদিকে যখন নিজেদের মধ্যেই এই রাজনৈতিক সেন্সরশিপ চলছে, ঠিক তখনই মার্কিন সরকারের ভেতরে মার্টিন লুথার কিংকে ধ্বংস করার একটা ভয়ঙ্কর ছক কষা হচ্ছিল। এত সুশৃঙ্খল একটা জমায়েত দেখে তো সরকারের হাফ ছেড়ে বাঁচার কথা ছিল, তাই না? উল্টো, এই শান্তিটাই তাদের সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। হ্যাঁ, নথিপত্র তো সেটাই বলছে। ভাষণের পরপরই এফবিআই এবং এর তৎকালীন পরিচালক জে এডগার হুভার একটা অভ্যন্তরীণ মেমোতে কিংকে আমেরিকার সবচেয়ে বিপজ্জনক কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে চিহ্নিত করে। ভাবা যায়, একটা শান্তিপূর্ণ ভাষণের পর এই প্রতিক্রিয়া। তারা এই অহিংস নেতাকে নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে কয়েন্টেলপ্রো নামের একটি গোপন প্রোগ্রামের মাধ্যমে তাকে পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। একটু থামিয়ে জানতে চাইছি, এই কয়েন্টেলপ্রো জিনিসটা আসলে কী ছিল? কয়েন্টেলপ্রো হল কাউন্টার ইন্টেলিজেন্স প্রোগ্রাম।
এটা ছিল এফবিআই এর একটি অত্যন্ত গোপন এবং অবৈধ প্রজেক্ট। আচ্ছা। এর মূল উদ্দেশ্য ছিল দেশের ভেতরের রাজনৈতিক গোষ্ঠীগুলোকে, বিশেষ করে যারা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতো, তাদের মধ্যে প্রবেশ করা, তাদের বদনাম করা এবং তাদের আন্দোলনকে ভেতর থেকে ভেঙে দেওয়া। আর এই প্রোগ্রামের মাধ্যমেই তারা কিংয়ের ওপর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছিল। চার্চ কমিটির সাবেক প্রধান কৌশলী ফ্রেডরিক ও সোয়াজ জুনিয়রের লেখায় এই ভয়ঙ্কর সত্যিগুলো উঠে এসেছে। হ্যাঁ, চার্চ কমিটি এ বিষয়গুলো নিয়ে অনেক গভীরে তদন্ত করেছিল। ওই নথিতে দেখা যাচ্ছে এফবিআই গোপনে কিংয়ের হোটেল রুমে আড়ি পাতে এবং তাকে একটি বেনামি চিঠি ও গোপন অডিও টেপ পাঠায়। আর এর মূল উদ্দেশ্য ছিল কিংকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া। এটা ইতিহাসের একটা কালো অধ্যায়। আমি বুঝতে পারছি না সরকার কিভাবে একটা সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণ সমতা কামনার ভাষণ দেখে এতখানি ভয় পেয়ে যায় যে তারা একটা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এর পেছনে যুক্তিটা কী ছিল? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আসলে এফবিআই এর অদ্ভুত একটা যুক্তি ছিল, যে এডগার হুভারের ব্যক্তিগত বর্ণবাদী দৃষ্টিভঙ্গি এবং কমিউনিজম বা সমাজতন্ত্রের ভিত্তিহীন ভীতি তাকে অন্ধ করে দিয়েছিল। মানে তারা সবকিছুতেই ষড়যন্ত্র খুঁজত। ঠিক। তাদের যুক্তিটা ছিল এমন, আজকে এই লোকটি অহিংস আন্দোলন করছে ঠিকই, কিন্তু কাল যদি সে তার অহিংস নীতি থেকে সরে আসে। মানে একটা কাল্পনিক ভয়ের বশবর্তী হয়ে। হ্যাঁ, এই কাল্পনিক ভয়ে তারা নিজেরাই চরম সহিংস ও অনৈতিক পদ্ধতি বেছে নিয়েছিল। রাষ্ট্রযন্ত্র মানুষের ঐক্যবদ্ধ হওয়াকে কতটা ভয় পেত, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। ২.৫ লক্ষ মানুষের একটা শান্তিপূর্ণ জমায়েত, যা কিনা সংবিধানে উল্লেখিত অধিকারগুলোই দাবি করছিল, সেটিকে রাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হয়েছিল। অদ্ভুত। অর্থাৎ আপনি যত শান্তিপূর্ণভাবে কথা বলুন না কেন, আপনার কথা যদি রাষ্ট্রের মূল কাঠামোর সাথে না মেলে, তবে আপনাকে ধ্বংস করতে তারা পিছপা হবে না। একদম তাই। রাষ্ট্রযন্ত্র তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু এর পরের ইতিহাসটা আরও অদ্ভুত। আইনি লড়াইয়ের বিষয়টা বলছেন তো? হ্যাঁ, পরবর্তী সময়ে আইনি ব্যবস্থাই তার এই কালজয়ী ভাষণটিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আমি যদি আজকে ইন্টারনেটে ওই পুরো ভাষণটা দেখতে চাই, আমি শুধু এর ছোট ছোট কাটা অংশ বা স্নিপেটস দেখতে পাব। কেন? কারণ ১৯৬৩ সালে কিং নিজেই 20th সেঞ্চুরি ফক্স রেকর্ডসের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছিলেন। হ্যাঁ, এবং এর পেছনের আইনি মেকানিজমটা বোঝা দরকার। অনেকেই ভাবতে পারেন ২.৫ লক্ষ মানুষের সামনে দেওয়া এবং টিভিতে সরাসরি সম্প্রচারিত একটা ভাষণ কিভাবে কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে। ঠিক এই প্রশ্নটাই আমার মনেও আসছিল। এটা তো অনেকটা একটা জাতীয় স্মৃতিসৌধের মতো, কিন্তু সাধারণ মানুষকে সেই স্মৃতিসৌধটা দেখতে হচ্ছে দরজার একটা ছোট্ট ছিদ্র দিয়ে, কারণ ভেতরে ঢোকার টিকিট অনেক দামি। চমৎকার রূপক। এ আইনি ফাঁকটা কিভাবে তৈরি হলো? আইনি যুক্তিটা ছিল যে কিং এই ভাষণটা শুধু মুখেই বলেননি, তিনি এটা লিখেছিলেন। এটি একটি নির্দিষ্ট সৃষ্টি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাসত্ত্ব। আচ্ছা, মানে তার নিজস্ব সৃজনশীল কাজ। ঠিক। যখন ফক্স রেকর্ডস কিংয়ের অনুমতি ছাড়া ওই ভাষণের রেকর্ডিং বিক্রি করে মুনাফা করতে শুরু করল, তখন কিং নিজের সৃষ্টির সত্য রক্ষার্থে মামলা করেন। সেই সময়কার কপিরাইট আইনে তিনি জয়লাভও করেন। কিন্তু তারপর পরবর্তীতে কপিরাইট আইনের মেয়াদ বারবার বাড়ানো হয়েছে, আর বর্তমানে কিং এস্টেট বা তার পরিবারের সদস্যরা অত্যন্ত কঠোরভাবে এই ভাষণের লাইসেন্সিং নিয়ন্ত্রণ করে। আইনিভাবে এই ভাষণটি ২০৫৮ সাল পর্যন্ত কপিরাইট আইনে সুরক্ষিত থাকবে। বাপরে, তার মানে ২০৫৮ সালের আগে এটি সাধারণ মানুষের জন্য পুরোপুরি উন্মুক্ত হচ্ছে না? না, হচ্ছে না। কিন্তু ফোর্ডহ্যাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল জার্নাল এখানে একটা ভিন্ন যুক্তি দাঁড় করিয়েছে। তারা বলছে এই ধরনের ঐতিহাসিক কাজের ক্ষেত্রে ফেয়ার ইউজ বা ন্যায্য ব্যবহারের পরিধি বাড়ানো উচিত। ফোর্ডহ্যাম জার্নালের এই যুক্তিটা একদম নিখাদ বাস্তবতার উপর দাঁড়িয়ে। মেধাসত্ত্ব রক্ষা করা এবং নিজেদের ইতিহাস জানার ক্ষেত্রে জনসাধারণের অধিকার, এই দুয়ের মধ্যে যে একটা বড় ধরনের দ্বন্দ্ব আছে, তা অত্যন্ত যৌক্তিকভাবে বিশ্লেষণ করেছে তারা। একদিকে কিংয়ের নিজের কণ্ঠস্বর এবং শব্দের ওপর তার পরিবারের অধিকার থাকাটা যৌক্তিক, বিশেষ করে যখন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এর থেকে শুধু টাকাই কামাতে চায়। কিন্তু অন্যদিকে এটি এমন একটি ভাষণ যা একটি জাতির গতিপথ পরিবর্তন করে দিয়েছে। ঠিক তাই। যখন একটি ঐতিহাসিক দলিল এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন এর উপর কঠোর নিয়ন্ত্রণ আসলে ভবিষ্যৎ প্রজন্মকে সেই ইতিহাস থেকেই বঞ্চিত করে দেয়।
শিক্ষা, গবেষণা এবং জনসাধারণের জ্ঞান বৃদ্ধির জন্য এই ধরনের ঐতিহাসিক কাজের অবাধ ব্যবহার নিশ্চিত করাটা জরুরি। একদম একমত। তো ভাষণটি আইনি বেড়াজালে আটকে থাকার কারণে আমরা এর পুরো রূপটা দেখতে পাচ্ছি না। আর এই মাছ এবং নাগরিক অধিকার আন্দোলনের এতগুলো বছর পার হয়ে যাওয়ার পর বর্তমান সমাজ সেই স্বপ্নের কতটা বাস্তবায়ন দেখতে পাচ্ছে সেটা নিয়ে পিউ রিসার্চ সেন্টারের 2023 সালের একটি পরিসংখ্যান আমাদের সামনে আছে। হ্যাঁ, এই ডেটাগুলো আমাদের আজকের বাস্তবতার একটা দারুণ ছবি দেখায়। ডেটা বলছে সামগ্রিকভাবে 52% মানুষ মনে করেন গত 60 বছরে জাতিগত সমতার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু আমরা যদি আরেকটু গভীরে যাই, দেখব এখানে বিশাল একটা জাতিগত বিভাজন পরিষ্কার ফুটে উঠেছে। ঠিক বলেছেন। 83% কৃষ্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন সমতা আনার প্রচেষ্টা যথেষ্ট নয়, যেখানে শ্বেতাঙ্গদের মধ্যে এই হার মাত্র 44%। পার্থক্যটা চোখে পড়ার মতো। হ্যাঁ, যারা মনে করেন আরও পরিবর্তন দরকার তাদের মধ্যে 44% বিশ্বাস করেন যে সমতা নিশ্চিত করতে পুরো কারা ব্যবস্থা বা প্রিজন সিস্টেম নতুন করে ঢেলে সাজানো উচিত, এবং 38% মানুষ পুলিশি ব্যবস্থায় আমূল পরিবর্তন চান। এছাড়াও আরেকটা অদ্ভুত তথ্য আছে। 70% মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ সমর্থন করলেও রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার মতো ব্যাঘাতমূলক বা ডিসরাপটিভ প্রতিবাদ মাত্র 13% মানুষ সমর্থন করেন। এই ডেটাটা খুবই ইন্টারেস্টিং। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? আমরা কি এই ঐতিহাসিক মার্চটির একটি পরিমার্জিত, শান্ত ও পরিষ্কার রূপ মনে রেখেছি বলেই আজকের দিনের প্রতিবাদের অগোছালো ও বিশৃঙ্খল বাস্তবতাকে মেনে নিতে পারছি না? আপনার এই পয়েন্টটা ধরে একটু পেছনের দিকে তাকালে বিষয়টা পরিষ্কার হবে। আমরা 1963 সালের মার্চটিকে একটি সফল, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল জমায়েত হিসেবে মনে রেখেছি, কারণ মূলধারার ইতিহাস সেভাবেই লেখা হয়েছে। আচ্ছা। কিন্তু আমরা ভুলে গেছি যে সেই সময়ের প্রেক্ষাপটে ওই জমায়েতটিও চরমপন্থী এবং ব্যাঘাতমূলক হিসেবেই দেখা হয়েছিল। সরকার তো বটেই, সাধারণ মানুষের একটা বড় অংশ তখন এই জমায়েতকে স্বাভাবিকভাবে নেয়নি। আর আমরা এটাও তো ভুলে গেছি যে ওই মার্চের নাম শুধু মার্চ অন ওয়াশিংটন ছিল না, এর পুরো নাম ছিল মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড ফ্রিডম। একদম ঠিক ধরেছেন। 1963 সালের মার্চের মূল যে 10টি দাবি ছিল তার মধ্যে অর্থনৈতিক দাবিগুলো, যেমন ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং সবার জন্য চাকরির নিশ্চয়তা, অত্যন্ত শক্তিশালী ছিল। কিন্তু আজকের দিনে অনেকেই সেই অর্থনৈতিক দাবিগুলো ভুলে গেছেন। তারা শুধু ভাষণের ওই ঐক্যতানের অংশটুকুই মনে রেখেছেন। ঠিক। বর্তমান পরিসংখ্যানে প্রাতিষ্ঠানিক সংস্কারের যে দাবিগুলো, যেমন কারা ব্যবস্থা এবং পুলিশি সংস্কার উঠে এসেছে, তা প্রমাণ করে যে ওই মার্চের মূল লড়াই আজও শেষ হয়নি। মানুষ যখন মনে করে সমতা আনার প্রচেষ্টা যথেষ্ট হয়নি, তখন তারা আসলে ওই কাঠামোগত বৈষম্যের দিকে আঙুল তোলে, যা শুধু একটা আইন পাস করে রাতারাতি পরিবর্তন করা যায় না। একদমই তাই। তো আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা একটা অমর ভাষণের জন্মলগ্ন দেখলাম। আমরা দেখলাম পর্দার আড়ালের রাজনৈতিক দরকষাকষি, আয়োজকদের ভেতরের সেন্সরশিপ, স্নায়ুযুদ্ধে লিপ্ত এফবিআইয়ের গোপন তৎপরতা, মেধাস্বত্বের আইনি কড়া করে, এবং এত বছর পর বর্তমান প্রজন্মের চোখে সেই স্বপ্নের পরিসংখ্যানগত বাস্তবতা। এই আলোচনাটা আসলেই অনেকগুলো বদ্ধ দরজা খুলে দেয়। হ্যাঁ, এই জ্ঞান আমাদের সাহায্য করবে ইতিহাসের পৃষ্ঠায় থাকা কোনো বড় ঘটনাকে শুধু একপাক্ষিক আবেগ দিয়ে না দেখে এর পেছনের জটিল সামাজিক ও রাজনৈতিক মেকানিজমটাকে বুঝতে। ইতিহাস কখনোই সরল রেখায় চলে না। এটি সবসময়ই জটিল, অগোছালো এবং বহু মতের একটা সংমিশ্রণ। একটা সফল আন্দোলনের পেছনে কতগুলো মানুষকে আপোস করতে হয়, আর একটা স্বপ্ন যখন বাস্তবের রূপ নেওয়ার চেষ্টা করে তখন তাকে কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তা আমরা আজ দেখলাম। আর সবচেয়ে বড় কথা হলো, ইতিহাসকে আমরা কিভাবে সংরক্ষণ করি এবং কিভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করি সেটাও একটা বড় রাজনীতি। তা তো বটেই। একদম। তো আলোচনা শেষ করার আগে একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। বলুন। বর্তমান সময়ে মানুষ যেভাবে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া বা ব্যাঘাতমূলক প্রতিবাদ পছন্দ করে না, এবং আইনিভাবে যেভাবে একটি চিন্তার উপর ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা করা হয়, তাতে মার্টিন লুথার কিং জুনিয়র যদি আজ এই ভাষণটি দিতে চাইতেন, তবে সমাজ কি তাকে তার কথাগুলো বলার সুযোগ দিত? খুব কঠিন একটা প্রশ্ন। তিনি কি আদৌ একটা শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি পেতেন, নাকি সেই স্বপ্ন উচ্চারিত হওয়ার আগেই
তাকে সেন্সর করা হতো, রাস্তা আটকে দেওয়ার জন্য গ্রেফতার করা হতো এবং কপিরাইটের নোটিশ ধরিয়ে দেওয়া হতো? এই প্রশ্নটি রইল আপনাদের নিজেদের চিন্তার জন্য। ভালো থাকবেন।